জি, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো আজকে আমরা আসলে যে জিনিসটা দেখি যে ভাইবার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিব, বিশেষত আমাদের যে জিনিসগুলো আমরা পড়েছি পাশাপাশি হচ্ছে এর বাইরে আর কি কি জিনিসগুলো আমাদের পড়া দরকার। অলরেডি পিডিএফটা আমরা দিয়ে দিয়েছি, তো সেখান থেকে গ্রুপ থেকে দেখে নেবেন। তো কিছু তো আপনারা অলরেডি আইডিয়া পাইলেন ম্যাডামের কথাবার্তায়। তো তারপরও আরেকবার আমরা জাস্ট আরেকটু ধারণা দেওয়ার চেষ্টা করি। আর মাইক্রোফোনটা অন আছে, কারো প্রশ্ন থাকলে আমাদের ভাইবা কোর্সটাতে আমরা পরে আর প্রশ্ন নিব না, ক্লাস শেষ, লেকচার শেষ, পরে কোনো প্রশ্ন উত্তর চলবে না। যেটা হবে সাথে সাথে, এখনই বুঝবেন না, সাথে সাথে প্রশ্নটা করবেন, কারণ হচ্ছে এটা পরে আবার রিপিট করা সম্ভব না। তো আশা করি মাইক্রোফোন অন আছে, যাদের প্রয়োজন বা যদি কিছু না বুঝেন প্রশ্ন করবেন সাথে সাথেই, এটাই বলবো। তো দেখেন, সর্বপ্রথম কথা হচ্ছে যে যতটুকু অভিজ্ঞতা আমরা পাই বা যতটুকু বাস্তবতা, সেটা হচ্ছে যে একটা ভাইবা পরীক্ষার ম্যাক্সিমাম সময় 10 থেকে 15 মিনিট, ম্যাক্সিমাম আপনার জন্য 2 মিনিটও হইতে পারে। এমনও আছে যে আপনারা দুইটা প্রশ্ন করলো, কিছুই না, আপনার নাম জিজ্ঞাসা করলো, বাসা কোথায় জিজ্ঞাসা করলো, সব কোন জায়গায় পড়াশোনা করছেন, এই জায়গায় সিনিয়র কে ছিল এই পর্যন্ত। এখন আপনার কপাল, আপনাকে আপনার ভাইবা বোর্ডে ওই 3 সদস্য কারা পড়তেছে। তো সেটা যাই হোক, আমাদের প্রস্তুতিটা থাকতে হবে যে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট আপনি শুধু প্রশ্নেরই উত্তর দিবেন, নার্ভাস হওয়া যাবে না। তো এক্ষেত্রে আপনি মুখস্থ উত্তর দেওয়া বন্ধ করতে হবে, 1 নাম্বার কাজ হচ্ছে এটা। এতদিন আমরা কি করছি, মুখস্থ করছি, বলে দিছি, মুখস্থ না। জাস্ট আপনি চিন্তা করবেন যে আপনি অ্যাডভোকেট হয়েছেন, চেম্বারে বসে আছে, একজন মক্কেল আসলে যেমন তারা আইনি পরামর্শ দেন, সেম ওই কাজটা তারা আপনার কাছে আইনটা জানতে চায়, আইনের প্রয়োগটা জানতে চায়। আর ওই প্রয়োগ করার সময় আপনার ভাগ ভঙ্গি কেমন থাকতেছে, মানুষের সাথে কেমন আচরণ করবেন, বিচারকের সাথে কেমন আচরণ করবেন, আপনার ভয়েস টোনটা কেমন হবে, বিচারকের সাথে জেরা করার সময় আপনি উত্তেজিত হবেন কিনা, আপনাকে এমন সব প্রশ্ন করা হবে ওই ভাইবা বোর্ডে যাতে আপনি উত্তেজিত হন। তো আপনার কণ্ঠস্বরটা উত্তেজিত হইতে হবে না, আপনি এক লেভেলেই থাকবেন যেভাবে আপনি কথা বলেন। নর্মালি 3 সদস্যের বোর্ড হয়, কখনো 5 জনও থাকতে পারে, তাদের গেস্টও থাকতে পারে। তাহলে পূর্ব থেকে আপনার প্রস্তুতি যে 3 জন ব্যক্তি আপনার সামনে থাকবে, এমনকি 5 জনও থাকতে পারে, কারণ কারো কোনো গেস্ট আছে দেখা করার জন্য, ওরা ওখানে থাকে, কিছু করার নাই। টোটাল পরীক্ষাটা আপনার মৌখিকভাবে, তাই লিখিতের কোনো প্রস্তুতি আপনার দরকার নাই। এখন উদ্দেশ্য যেটা আমরা বললাম যে আপনার আইনগত জ্ঞানটা কতটুকু, আপনি যে এই 7টা সাবজেক্ট ওভারঅল একজন অ্যাডভোকেট হিসাবে আপনি আইনের জগতে এলএলবি জীবনে, এলএলএম জীবনে কি অর্জন করছেন। 2 নম্বর হচ্ছে এই অর্জন দিয়ে তো কোনো লাভ নাই, বাস্তবে এটা আপনি প্রয়োগ করতে পারতেছেন কিনা। 3 নম্বর হচ্ছে আপনার নৈতিকতা এবং আপনার আচরণটাও তারা উপস্থিত লক্ষ্য করে সেই অবস্থায়। আর সর্বশেষ হচ্ছে আপনার পেশাগত ব্যবহারটা কেমন হবে আর আপনার ভাষাগত দক্ষতাটা। তো এখন সমস্যা আমাদের মধ্যে, আমরা ম্যাক্সিমামই ফাঁসে যাই কোথায়, এই ভাষাগত দক্ষতা। এখন আপনি যেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড শুদ্ধ ভাষা ব্যবহার করার চেষ্টা করবেন। আর বাংলা ইংরেজি, শুধুমাত্র আইনের যে শব্দগুলো ইংরেজি সেগুলোই ব্যবহার করার চেষ্টা করবেন, নর্মাল বাংলা ইংরেজি মিক্স করা যাবে না। তাহলে শুধু আইনের যে জিনিসগুলো বাংলা ইংরেজি মিক্স সেটাই ব্যবহার করবেন, স্বাভাবিক কথাবার্তায় কোনো বাংলা ইংরেজি মিক্স করা যাবে না, এটা মনে রাখবেন। এখন আসি যে আসলে কোন কোন জিনিসগুলো আপনারা এই আগামী কয়েকদিন পড়বেন। 1 নম্বরে, আইনের বাইরে যে জিনিসটা আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। তাই বলে এখানে আপনাকে 10 দিন 20 দিন সময় দেওয়ার কোনো দরকার নাই, জাস্ট 5 মিনিটের পড়াশোনা। যে আসলে আমাদের বাংলাদেশের যে সংবিধান, যে রাষ্ট্র আছে, এর মূল নীতিটা কি, একটু জাস্ট আপনি বোঝার চেষ্টা করবেন 1 লাইনে। মৌলিক অধিকার বলতে আপনি কি বুঝেন, আসলে মৌলিক অধিকার কি কি আছে, এতটুকু, এর চাইতে বেশি আপনার যাওয়ার দরকার নাই। বিচার বিভাগ সম্পর্কে সংবিধানে আসলে কি বলা আছে, এই যে বিচারকরা কত অনুচ্ছেদে নিয়োগ পায়, হাইকোর্ট বিভাগটা কত অনুচ্ছেদে আছে, এটা ছাড়া রিভিউটা কত অনুচ্ছেদে আছে, জাস্ট নর্মাল আইন রিলেটেড সংবিধান কি বলে, এইটা জাস্ট 10 মিনিটের পড়াশোনা। এটা ছাড়া সংসদের কি কি ক্ষমতা আছে, সংবিধান সংশোধন রিলেটেড সংবিধানে আসলে আছেটা কি। আরেকটা হচ্ছে যে রিট জুরিসডিকশন, এইটা হচ্ছে সংবিধানের মৌলিক জিনিস, যেটা আমরা আমাদের ক্লাসগুলোতে দেখব। আর আপনিও যদি পড়েন, জাস্ট এই কয়টাই একটু বের করার চেষ্টা করবেন, 10 মিনিট পড়লে আপনার জন্য ঝামেলা শেষ। আর একান্ত যদি আপনি নাও পারেন, ওই তো একটাই হচ্ছে যে এই মুহূর্তে মনে পড়তেছে না, শেষ, যে সংবিধানে আছে এখন আমার মনে পড়তেছে না, সহজ কথা। এখন চলে আসি ক্রিমিনাল ল এর দিকে, আপনি কোন কোনগুলা দেখবেন। কিছু তো আছে বার কাউন্সিল ভুক্ত, বার কাউন্সিলের বাইরেও ক্রিমিনাল ল কিন্তু আছে। তো দুইটাই আপনাকে কিন্তু একসাথে দেখতে হবে। যেমন বার কাউন্সিলের বাইরে যদি আমরা দেখার চেষ্টা করি,
সম্ভবত আমরা এখানে অ্যাড করেছিলাম যদি থাকার কথা। বার কাউন্সিলের বাইরে যেমন ধরেন যে নারী এবং শিশু নির্যাতন দমন আইন আছে, এখানে বেশি আপনার দেখার দরকার নাই। জাস্ট যে ধারাগুলোতে বেশি বেশি মামলা হয়, এটা ছাড়া বিশেষ ক্ষমতা আইন স্পেশাল পাওয়ার অ্যাক্ট সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা, এটা ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, শিশু আইন সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা, সাইবার সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, অ্যাটলিস্ট যাতে আইনটার নাম আপনি জানেন সালটা সহ। ভিতরে কি আছে নাও জানতে পারেন, তাতে কিছু যায় আসে না। তার মানে পূর্ব থেকে আপনার ক্রিমিনাল লয়ের দিকে বার কাউন্সিলভুক্তর বাইরে স্পেশালি নারী এবং শিশু নির্যাতন, বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য, শিশু আইন এবং সাইবার সুরক্ষা, এই কয়টা সম্পর্কে 2-4 দিন পড়লে আপনি নিজেও বুঝতে পারবেন যে এর ভিতরে কি আছে। এখন আমরা যদি চলে আসি, আমাদের মূল 3টা জিনিস আছে, একটা হচ্ছে প্যানাল কোড, একটা হচ্ছে সিআরপিসি, একটা হচ্ছে এভিডেন্স অ্যাক্ট। তো এই 3টা নাম এইভাবে ব্যবহার করা যাবে না। আমরা লিখিত পরীক্ষায় আপনাদেরকে বলছি যার যেটা প্রাপ্য তাকে সেই নামে ডাকতে হবে। তাহলে প্যানাল কোড 1860 এটা হচ্ছে তার নাম। তো যখনই আপনি শুধু প্যানাল কোড উচ্চারণ করবেন না, টোটাল প্যানাল কোড 1860 এটা হচ্ছে তার নাম। সিআরপিসি বলে কোনো জিনিস নাই, সিআরপিসিটা আমরা নিজেরা বানাইছি। টোটাল নামটা আপনাকে বলবেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর 1898। তার মানে প্রতিটা আইনের একদম টোটাল পূর্ণাঙ্গ নামটা, বাংলায় হইলে আপনি বাংলায় বলেন, ইংরেজি হইলে ইংরেজিতে। এভিডেন্স অ্যাক্টের ক্ষেত্রেও একই রকম, এভিডেন্স অ্যাক্টটা সালটা সহ আপনি 1872 ওইটা মুখস্থ করবেন। তো এটা শুধু যারা ভাইবা দিবেন তাদের জন্য না, আইনের জগতে যে কোনো জায়গায় আপনি যখন একজন হাইকোর্টে যদি আপনি বিচারকের সামনে কোনো জেরা করেন, কিছু করেন, সংক্ষেপে আপনি এভিডেন্স অ্যাক্ট বলেন, দেখবেন যে কোনো বিচারক আপনার দিকে আপনার ইমপ্রেশনটা ভালো হবে না। কারণ আপনি আইনের যেটা প্রাপ্য সেটা আপনি দিচ্ছেন না। তো এখন থেকে যদি কোনো আইনের নাম আপনি উল্লেখ করেন, টোটাল আইনের নামটাই আপনি উল্লেখ করবেন, এটা আপনার প্র্যাকটিস জীবনে কন্টিনিউ করবেন। এখন প্যানাল কোডের ভিতরে আপনি যেমন কি পড়বেন, এত জিনিস আছে, আমরা তো এমসিকিউর মতো করে পড়ছি। তো কথা হচ্ছে পড়া বড় কথা না, মূল জিনিসটা হচ্ছে এখন আপনি বিশ্লেষণ করে আরেকজনকে বুঝাইতে পারতেছেন কিনা, এটাই হচ্ছে মূল জিনিস। যেমন আপনারে বললো যে মেন্সরিয়া বলতে আপনি কি বুঝেন, মেন্সরিয়া আসলে মামলাতে কি প্রভাব ফেলে, মেন্সরিয়া না থাকলে কি হয়। একটা অপরাধ ঘটলো, হত্যাকাণ্ড ঘটলো, বিচারক দেখলো যে মেন্সরিয়া নাই, তা আসলে মেন্সরিয়া জিনিসটা কি। তো এটা আপনারা তখন নিজের মতো করে যদি আপনি শুধু ওই যে বইয়ের ভাষায় বলেন সেটা তো একটা হবে না। তাহলে আপনার মতো করে আপনার বিশ্লেষণ করতে হবে। তো এই ক্ষমতা আপনি পাবেন কই, যখন আপনি বুঝবেন যে মেন্সরিয়া আসলে এটা হচ্ছে যে লেটিন একটা শব্দ, যার মূল ভাব হচ্ছে একটা অপরাধ করার সময় ওই অপরাধটা করার ব্যাপারে তার ইন্টেনশন ছিল কিনা, ইচ্ছা ছিল কিনা, অভিপ্রায় ছিল কিনা। কারণ 100-র মধ্যে 95 ভাগ জায়গায় যদি মেন্সরিয়া যদি না থাকে তাইলে অপরাধ না। তবে এটারও এক্সেপশন আছে 5%, ওইটাকে বলে যে আপনার লাইবিলিটি। 100% লাইবিলিটি মেন্সরিয়ার দরকার হয় না। তাহলে কিছু কিছু অপরাধে মেন্সরিয়া লাগে না, করলেই অপরাধ। তো এইটাও যাতে আপনার একটু ধারণা থাকে, যেটা আমরা পড়াবো। এরপরে ধরেন যে ইন্টেনশন জিনিসটা কি, মোটিভ জিনিসটা কি। এটা ছাড়া মার্ডার এবং কালপেবল হোমোসাইড এটা একদম পাইকারি হারে আপনি, কারণ ম্যাক্সিমাম মামলাই তো আপনার এটার মধ্যে হবে। 302 ধারা সাথে 34 যুক্ত হবে, যতটা হত্যা মামলা হয় এগুলোই থাকে পাইকারি হারে। তার মানে এইটা যাতে আপনার একদম মনে থাকে। এরপরে ধরেন যে চুরি জিনিসটা কি, চুরির উপাদানটা কি আসলে। এরপরে ধরেন যে দস্যুটা জিনিসটা কি, ডাকাতি জিনিসটা কি, ক্রিমিনাল বিস অফ ট্রাস্ট জিনিসটা কি। এখন আর বইয়ের ডেফিনেশন না, এখন বাস্তবে আপনি একজনকে সংক্ষেপে বুঝাবেন যে চুরি কি। এইরকম যাতে আপনার একটু দক্ষতা অর্জিত হয়। এটা ছাড়া মানহানি। এখন যদি আমরা সিআরপিসিতে চলে যাই, কগনিজেবল নন কগনিজেবল অফেন্স জিনিসটা কি। এটা ছাড়া বেইলেবল নন বেইলেবল কি, কম্পাউন্ডেবল নন কম্পাউন্ডেবল জিনিসটা কি। এই রকম ছোটখাটো জিনিসগুলাই আপনার, যেগুলো আইনের বেসিক, যেগুলো আপনার এলএলবি জীবনে পারার কথা, সেগুলাই কিন্তু আপনার ধরবে। এটা ছাড়া অ্যারেস্ট জিনিসটা কি, গ্রেফতার করার প্রক্রিয়াটা কি। এটা ছাড়া চার্জ, যেটা আমরা বললাম আসলে চার্জ জিনিসটা কি, ট্রায়াল জিনিসটা কি, আপিল কি, রিভিউ কি, রিভিশন কি, রেফারেন্স কি। এই জিনিসগুলো আপনার যে কোনো একটা ধরবে, আপনারা তো আর 10টা ধরবে না। 3 জন থাকলে 3 জন 3 রকমের প্রশ্ন করবে। এরপরে এভিডেন্স একটা যদি আপনি পড়তে যান, এটার মধ্যে যে ধরেন যে আপনারা যদি বলে যে যে এভিডেন্স জিনিসটা কি, একদম কমন একটা প্রশ্ন করলো, ডাইরেক্ট এভিডেন্স কি। অথবা বললো যে আপনাকে যে পারিপার্শ্বিক যে এভিডেন্স, সেই জিনিসটা কি। বাংলাও ধরতে পারে, ইংরেজিও ধরতে পারে। তো নিজেকে আগে থেকে জাস্ট একটু প্রস্তুত করে নেবেন,
আর যদি না পারেন আপনার টেনশন নাই, বলবেন যে আপনার মনে পড়তেছে না, সহজ কথা হচ্ছে এটা। এটা ছাড়া এই যে স্বীকারোক্তি বা কনফেশন জিনিসটা কি, যে মৃত্যুকালীন ঘোষণা ডাইং ডিক্লারেশন, এটা থেকে 20টা প্রশ্ন আপনারা করতে পারে। যে ডাইং ডিক্লারেশনে দেওয়া ব্যক্তি যদি জীবিত থাকে, তারপরে এই যে ডাইং ডিক্লারেশনের এভিডেন্সগত ভ্যালুটা কি, তখন আপনি তো এটা বইয়ের মধ্যে নর্মালি খুঁজে পাবেন না। যে ডাইং ডিক্লারেশন দেওয়া ব্যক্তি যদি জীবিত হয়ে যায়, মানে সে যদি মারা না যায়, ওই এভিডেন্সটা আমরা কি করতে পারবো, তাইলে এটা কোরোবোরেশন করতে পারবো সাক্ষ্য আইনের অধীনে 157 যেটা আমাদেরকে বলে। আর যদি সে মারা যাইতো ডাইং ডিক্লারেশন হইতো, তো ডাইং ডিক্লারেশন কনক্লুসিভ প্রুফ হয় কিনা, যে না এটাই শুধুমাত্র কনক্লুসিভ প্রুফ হবে না। তো এইরকম জাস্ট বিশ্লেষণ ধর্মী, যাতে আপনি কিছু বুঝতে পারেন। এটা ছাড়া বার্ডেন অফ প্রুফ বলতে কি বুঝেন, কোথায় আছে, কে কোনটা প্রমাণ করবে। তো অলরেডি কিন্তু আপনি এমসিকিউ লিখিতের জন্য পড়ছেন, এখন জাস্ট ওভারভিউ করবেন। এরপরে যদি আমরা দেওয়ানি মামলা রিলেটেড আইনে চলে যাই, এক্ষেত্রে আইনগুলো একটু বেড়ে যায়। দেওয়ানি কার্যবিধি থাকে, চুক্তি আইন থাকে, সুনির্দিষ্ট প্রতিকার, তামাদি আইন, এই চারটা হচ্ছে কোর আইন। যদিও চুক্তি আইন নাই, তারপরেও ওই সুনির্দিষ্ট প্রতিকার আইনের মধ্যেই চুক্তি আইন কিন্তু আছে। যেমন ধরেন যে আপনার একটা বৈধ চুক্তির কন্ডিশনটা কি, তখন আপনি ওই চুক্তি আইন না পড়লে তো পাবেন না। যে 18 বছর বয়স হইতে হবে, চুক্তি করার যোগ্য থাকতে হবে, পাগল হইলে চলবে না। তাহলে এই তিনটা হচ্ছে যে কোনো একটা চুক্তি করার মেইন কন্ডিশন চুক্তি আইন অনুযায়ী। তারপরে একটা ওই যে বাতিলযোগ্য চুক্তি কোনগুলা হয়, তো এটা তো আর আপনার এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে নাই। ওইটা আপনার এই চুক্তি আইন থেকে দেখতে হবে, যে এই চুক্তির মধ্যে যদি কোনো প্রকার ফ্রড থাকে, ক্রোহেশন থাকে, আনডিউ ইনফ্লুয়েন্স থাকে, ফ্রড থাকে, তাইলে এটা আমরা এটাকে বাতিল করতে পারবো। তো এইরকম কিছু ছোটখাটো জিনিস। এটার সাথে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মধ্যে তো আমরা বলে দিছি, এটার ভিতরে আপনার যাওয়ার দরকার নাই। এটা একদম বাস্তব ভিত্তিক আপনারে প্রশ্নটা করবে, যে আপনার কাছে একজন আসলো, একটা দলিল নিয়ে আসলো, সে দখল উদ্ধার করবে, আপনি তার এখন কি পরামর্শ দিবেন। এখন আপনি তারে কি পরামর্শ দিবেন? তো মূল কথাটা হচ্ছে, তাইলে আপনি কি করবেন, যে তার দলিলপত্র যাচাই বাছাই করবেন, কবে থেকে তার দখল নাই সেটা আপনি দেখবেন, তামাদিটা যাচাই করবেন, তারপরে তারে বলবেন যে সে মামলা করতে পারবে কি পারবে না। যদি মামলা করতে হয় কি পরিমাণ কোর্ট ফি লাগে তারে জানিয়ে দিবেন। তার মানে আপনি অ্যাডভোকেট হইলে কি করবেন, ওইটা ভাইবাতে আপনারা জিজ্ঞেস করতেছে। যে আপনার একজন মক্কেল আপনার কাছে একটা দলিল নিয়ে আসছে, সে দখল উদ্ধার মামলা করবে, এখন তারে আপনি কি পরামর্শ দিবেন। তাইলে আপনি যদি বলেন যে তারে আমি মামলা করার পরামর্শ দিব, তার মানে বুঝবে যে আপনি কোর্টেই যান নাই, কোনো অভিজ্ঞতাই নেই। তাহলে 1 নম্বর দায়িত্ব হচ্ছে আপনি দলিল পড়বেন, তার থেকে বিস্তারিত জানবেন, তামাদিটা যাচাই করবেন। যদি দেখেন তামাদি আইন অনুযায়ী মামলা করার সময় আছে, বলবেন যে হ্যাঁ আপনি মামলা করতে পারবেন, আর এই পরিমাণ কোর্ট ফি লাগবে, ওইটাও তারে জানায় দিবেন। এইটা হচ্ছে আপনার অ্যান্সার হবে। লিমিটেশন অ্যাক্টের ক্ষেত্রে মোটামুটি এক্ষেত্রে কিছু পাইকারি 10টা 12টার মতো পাইকারি জিনিস আছে। যেমন ধরেন যে আপনি যদি মহিলা হন, জিজ্ঞেস করবে বিয়ে শাদী করছেন কিনা, বিয়ে করলে মোহরানা কত, কোন অংশটা কত, স্বামী থেকে কতদিন আদায় করতে পারবেন। এখন আপনি যদি পুরুষ হন, আপনারা উল্টাভাবে জিজ্ঞেস করবে কয় টাকা আপনার মোহরানা দেওয়া আছে, স্ত্রী চাইলে কতদিনের মধ্যে, আপনি না দিলে সে আর চাইতে পারবে না। তার মানে আপনাকে দেখেই তাদের আপনার প্রতি প্রশ্নটা হবে। তো এইগুলার ব্যাপারে অতটা টেনশন নেওয়ার কারণ নাই, খুবই ছোট ছোট জিনিস। এখন সিপিসিতে চলে যাই। তো এটার ক্ষেত্রে আপনি ওই যে আরজি জিনিসটা কি, লিখিত জবাব জিনিসটা কি, ইনজাংশন জিনিসটা কি, রেস জুডিকাটা কি, ডিক্রি এক্সিকিউশন জিনিসটা কি, মানে যেগুলো প্রতিদিন আদালতে কাজে লাগে, আপনার ওগুলো সম্পর্কে যদি কোনো ধারণা থাকে যথেষ্ট, আর কিছু কিন্তু দরকার নেই। আর চুক্তি আইনে আমরা যেটা বললাম, যে এসেনশিয়ালি ভ্যালিড কন্ট্রাক্ট, একটা বৈধ চুক্তি হওয়ার জন্য 3টা কন্ডিশন দেওয়া দরকার, 3টা কন্ডিশন ফুলফিল করতে হয়। এটা ছাড়া চুক্তির মধ্যে আপনার অফার কি, অ্যাকসেপ্টেন্স কি, কনসিডারেশন জিনিসটা কি, ভ্যালিড চুক্তি, ভয়েডেবল চুক্তি জিনিসটা কি, চুক্তি ভঙ্গ জিনিসটা কি, মানে একদম এটা আপনার এলএলবি জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র যে জিনিসগুলা, সেইটাই আপনার জিজ্ঞেস করতে পারে। কোনটা করবে কেউ জানে না, তার যেটা মন চায় সেটাই করবে। এমন আছে যে আপনার একটাও করবে না, যেটা বললাম নাম ঠিকানা জিজ্ঞেস করবে, শেষ। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে যেটা বললাম, যে ভিতরে যাওয়ার চাইতে আপনি টোটাল আইনটারে একটু বোঝার চেষ্টা করবেন, যে কেন আসলো সুনির্দিষ্ট প্রতিকার আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের বাইরে আর কি প্রতিকার আছে, এটা কিভাবে ইকুইটেবল রিলিফ হইলো, এই জিনিসগুলা। এরপরে পারিবারিক আইনগুলা এবং মুসলিম আইন সম্পর্কে একটু ধারণা অবশ্যই আপনার থাকতে হবে। কারণ এটা না থাকলে তো বলবে যে আপনি প্র্যাকটিসটা কি করবেন, কারণ আদালতে তো এই জিনিসগুলো আপনার বেশি আসবে। স্বামী স্ত্রীর বিরোধ, মহারানার বিরোধ, মুসলিম আইনের উত্তরাধিকার দাবি,
তো এইটা সম্পর্কে একদম বেসিক আপনার জাস্ট আপনি 1-2 দিন পড়াশোনা করলেই যথেষ্ট, যে বিয়ে শাদীর আসলে কন্ডিশনটা কি, একজন ছেলে আর একজন মেয়ে যদি বিয়ে করতে চায় বাংলাদেশে তার অবস্থাটা কি। তাইলে হিন্দু হইলে হিন্দু আইন অনুযায়ী, মুসলিম হইলে মুসলিম আইন অনুযায়ী তার বিয়ে শাদীটা হবে, মুসলিম আইনে বিয়ের কন্ডিশনটা কি। তো এই ছোটখাটো জিনিসগুলো, আর কিন্তু বেশি না। এটা ছাড়া তালাক কি, তালাকের মধ্যে কিছু খোলা আছে, মোবারত আছে, যেটা আপনারও কাজে লাগবে, কারণ আপনি আইনজীবী হইছেন। একজন মহিলা আসে কিছু বুঝে না, আপনার কাছে পরামর্শ নিবে যে আমি কিভাবে স্বামী থেকে তালাক নিতে পারি। এখন আপনি যদি তালাক সম্পর্কে না বুঝেন, তো আপনার এই অ্যাডভোকেটশিপের সার্টিফিকেটটা দেওয়া তো বার কাউন্সিলের উচিত না। যদিও এটা আপনার সিলেবাসভুক্ত না, কিন্তু তারপরও তারা চায়। এটা ছাড়া ওই যে আপনার মোহরানা আদায়, ভরপোষণ দাবি, সাকসেশন, মুসলিম সাকসেশন সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা। অনেক কঠিন একটা সাবজেক্ট, তারপরে আপনি বেসিকটা তো অন্তত জানতে পারেন যে সাকসেশনটা কিভাবে হয়, হিন্দু সাকসেশনটা কিভাবে হয়, বৌদ্ধদেরটা কোনো আইন আছে কিনা। মানে মূল কথাটা হচ্ছে ওভারঅল আইনের জগতে আপনার কোনো বিস্তৃতি আছে কিনা, আপনি জানেন কিনা। ভিতরে আপনার ভুল হইতে পারে, হয়তো আপনি একদম যে ওই মৃত ব্যক্তির মেয়ের মেয়ে কত পার্সেন্ট পাবে ওইটা তো আপনার জানার দরকার নাই। অ্যাটলিস্ট সাকসেশনের মূল থিমটা কি ওইটা যাতে আপনি বুঝতে পারেন। এরপরে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে যে এটা খুব রেয়ার ক্ষেত্রে আসে, যে 42টার মতো বিধি দেওয়া আছে বার কাউন্সিলের মধ্যে, ওইগুলারে জাস্ট একটু এমসিকিউর মতো কিওয়ার্ডটা জানার চেষ্টা করবেন। নর্মালি অতটা হয় না, তারপরও বার কাউন্সিলের ওয়ার্ডারে শুধু বলবেন না, টোটাল নামটা বলবেন, যে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল ওয়ার্ডার। আর যদি চলে আসি, সেটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে যে প্রশ্নগুলো, এগুলার উত্তর এখন আপনাকে নিজেকে দিতে হবে। এটা প্রতিটা ব্যক্তির জন্য ভিন্ন হয়। আপনি এখন থেকে প্রয়োজনে নিজেরটা নিজে হ্যান্ড নোট করে নেন, মানে যে প্রশ্নের সম্মুখীন আপনি হইতে পারেন। সর্বপ্রথমেই হলো যে আপনার নাম। আপনি বললেন আপনার নাম, এটা আপনার নামের অর্থ কি। এখন এই নামের অর্থ যদি আপনি আবার 2 মিনিট সময় লাগান উত্তর দিতে, তাইলে তো এখন থেকে আপনি প্রস্তুতি নেন। তাহলে আপনার যেটা নাম, আপনি নামটা কি, টোটাল নামটা বলবেন, আপনার নামের অর্থটা কি হয় সেটা এখন থেকে আপনার প্রস্তুতিতে থাক। প্রয়োজন আয়নার সামনে নিজেকে প্রশ্নগুলো নিয়ে নিজে নিজে অ্যান্সার করবেন। এরপরে আপনার বাবা মা কি করে, যদি সরকারি চাকরি করে, কোন ব্যাংকে চাকরি করে বা কিসে চাকরি করে, কতদিন যাবত করে, তাদের সম্পর্কে। এখন আপনি হয়তো দেখালেন যে আপনার বাবা একটা ভার্সিটির টিচার। আচ্ছা, ওই ভার্সিটিতে ডিনটাকে, মানে আপনার সম্পর্কে, এটা আপনার অন্য কারোটা জানার দরকার নাই, আপনার রিলেটেড যতটুকু আপনি তথ্য নিতে পারেন। এরপরে আপনি পড়াশোনা কোথায় করেছেন, এটার উত্তরে স্কুল কলেজ আসবে না, সরাসরি আপনার এলএলবি জীবন জানতে চাচ্ছে। যদি বলে আপনি পড়াশোনায় কথা করছেন, তার মানে আপনি এলএলবি ডিগ্রিটা কোন জায়গা থেকে করছেন, সরাসরি ভার্সিটির নাম বলে দিবেন। এখন কোনো বিচারক যদি ওই ভার্সিটিতে পড়ে, আপনার ওই ডিনের নাম জিজ্ঞেস করে বসে থাকবে, বা ওই ভার্সিটি সম্পর্কে কিছু তথ্য আপনার জানার চেষ্টা করবে। তার মানে আপনার নিজের ভার্সিটি, নিজের এলএলবি জীবন সম্পর্কে আপনি নিজে খোঁজ নেবেন, এটা তো আর কেউ তো আপনাকে দিতে পারবে না। এখন এলএলবি জীবনে আপনারা বলতে পারে যে আপনি কি কি পড়ছেন, আপনার ক্রেডিট লিমিটটা কি, কোন কোন সাবজেক্ট আপনি পড়ছেন। তো এটা এখন থেকে আপনি যেহেতু নিজেই জানেন, নিজেই পড়ে আসছেন, এক একটা ভার্সিটিতে এক এক রকম হয়, আপনারটা আপনি বলবেন। তো ওইখান থেকে আপনার কিছু প্রশ্ন করবে। তাহলে আপনি 8টা সেমিস্টারে যে কি পড়ছেন, নিজে একটু স্মরণ করার চেষ্টা করেন যে আমি এটা এটা একটু পড়ছি। এরপরে আপনার যেহেতু আপনি 6 মাসের শিক্ষানবিশ ছিলেন, আপনার অবশ্যই একজন সিনিয়র আছে। এখন বলবে যে আপনার সিনিয়র কোন বিষয় প্র্যাকটিস করে। এখন আপনি যদি বলেন ক্রিমিনাল, তখন বলবে যে আপনি কোন দিকে প্র্যাকটিস করতে চান। আপনি যদি বলেন সিভিল, বলবে যে আপনি সিনিয়র ছিল ক্রিমিনাল, আপনি সিভিলে প্র্যাকটিস করবেন। তো তখন আপনার মতো করে আপনাকে উত্তর দিতে হবে, এখানে সঠিক ভুল কিছুই না। তখন আপনারে বুঝাইতে হবে যে আপনি কি কারণে সিভিলে আসতেছেন বা কি কারণে আপনি ক্রিমিনাল লয়ার হবেন। ওইটা জাস্ট আপনার উত্তর দেওয়া ভঙ্গিমা, ওইটা যাচাই করে। এখানে কোনো সঠিক বা ভুল বলে কিছুই নেই। আপনার খুশি আপনি কোন মামলা পরিচালনা করবেন। বললো যে আপনি আদালতে যান কিনা, লাস্ট কবে গেছেন, যেটা সঠিক গেলে বলবেন যে গেছি ওই দিন, না গেলে নাই। এখানে আপনার ভুলভাল কিছুই বলার দরকার নেই, আপনারা সরাসরি বলবে যে লাস্ট কবে গেছেন। আপনি যদি গতকালকে যান, বলবেন যে এত তারিখে গেছি। এটা ছাড়া আপনার বাসা কোন জেলায়, যে কোনো একটা জেলার আপনি নাম বললেন। এখন ওই জেলায় একজন বিখ্যাত ব্যক্তি আছে, বলবে যে ও এই ওই জেলার এই বিখ্যাত ব্যক্তির নাম বলেন দেখি, যদি থাকে থাকলো, না থাকলে নাই। আপনার যদি বাসা ওই জেলায় হয় বলবেন, না হলে নাই। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি কোন বারে প্র্যাকটিস করতে চান, আপনার তো অবশ্যই সেখানে দেওয়া আছে, তারপরও তারা বলবে যে এই বারে প্র্যাকটিস করতে চাই। তো তখন বলতে পারে যে ওই বারের সভাপতিকে, মানে যেগুলো আসলে আপনার জ্ঞানের নলেজের চাইতে বাস্তবতা, যে আপনি ওই কোর্টে গেছেন কিনা। আপনি যদি যান তাইলে জানবেন।
এরপরে যদি আপনাকে সরাসরি বলবে যে আপনি বাস্তবে শুনানি করছেন কিনা, যদি করে থাকেন বলবেন, না করলে নাই, যে না আমি করিনি, সিনিয়র ছিল আমি তাকে সহযোগিতা করছি। আর করলে আপনাকে জিজ্ঞেস করবে যে কোন মামলায় করছেন, দেওয়ানি করছেন না ফৌজদারি করছেন, বিষয়টা কি ছিল, এ বিষয়ে আইন কি বলে। এটা ছাড়া ওই যে আপনার এলএলবি রেজাল্টটা কেমন ছিল তাদের কাছে আছে, তারপরে আপনারা জিজ্ঞেস করবে। এলএলএমটা যদি করে থাকেন সে বিষয়ে আপনারা জিজ্ঞেস করতে পারে কোন সাবজেক্টে ছিল আপনার। তো আপনি তারাও আপনারা বলতে পারে বাংলাদেশে আসলে এলএলবি পরে এলএলএম করার কোনো দরকার আছে কিনা। মানে কথাটা হচ্ছে আপনি যেইটা নিয়ে উপস্থিত হবেন ওইটার উপরেই আপনার প্রশ্ন হবে। এখন কারো যদি এলএলএম না থাকে ওই বিষয়ে তারা প্রশ্নও করবে না। তো এইটা হচ্ছে আপনার নিজের বিষয়বস্তু। তাহলে এখন আপনি যদি 2 বছরের ল কলেজে পড়েন, ওই ল কলেজ সম্পর্কে একটু খোঁজ নেন, কোন জায়গায় পড়ছেন, কত সাল থেকে কত সালে পড়ছেন, কি কি সাবজেক্ট ছিল, এতটুকুই। তার মানে এখন আর আগার মতো মুখস্থ করার কিছু নেই, রিল্যাক্স ফ্রি থাকেন। আর যে বার কাউন্সিলভুক্ত আইনগুলো আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের তামাদি আইন 1908। টোটাল নামটাই মনে করবেন একদম সালসহ। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, সাক্ষ্য আইন 1872, দেওয়ানি কার্যবিধি 1908। এখন আপনারা যদি আবার একদম গভীর থেকে বলে যে সবগুলা তো আইন বললেন, তো এটা আবার দেওয়ানি কার্যবিধি কেন হইলো, এটা ইডি নামগুলার পিছনে কোড কেন? এই যে আমরা সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, তিনোটাতে কিন্তু আমরা কোড পড়ি, নর্মালি ধরে না মাঝে মধ্যে যারা। আপনার উপর, আপনি যদি প্রতিটা প্রশ্নের অ্যান্সার দেন আপনারা আরো গভীর থেকে প্রশ্ন করে। তো আপনারা বলতে পারে যে প্রতিটার পিছনে তো আইন দেওয়া আছে, ল দেওয়া আছে, অ্যাক্ট দেওয়া আছে, তো এগুলাতে কোড কেন? পেনাল কোড, দ্য কোড অফ সিআর, যে সিভিল প্রসিডিওর, ক্রিমিনাল প্রসিডিওর। তো এটা আপনি অ্যান্সারটা দিবেন কি? এখন কথা হচ্ছে যে আপনি জানলে দিবেন, না জানলে বলবেন যে আমি জানি না, সহজ কথা হচ্ছে এটা। এখন এটা কোড কেন? তো এটা জানতে হলে আপনারা আইনগুলো তৈরি করার ইতিহাস সম্পর্কে একটু খুঁজতে হবে, যে আমাদের এই উপমহাদেশে কিভাবে পেনাল কোড তৈরি হয়েছে। এরপরে আসি আমরা যদি দেখি যে লিগ্যাল প্র্যাকটিশনার, তো এই 7টা তো আমাদের মেইন জিনিস, তো এগুলো তো অলরেডি আপনাদের আয়ত্তে আছে, যেটা আমাদের ক্লাসেও থাকবে। এরপর যদি আমরা চলে আসি সেটা হচ্ছে যে আপনার এগুলার বাইরে এখন দেওয়ানি রিলেটেড আর কি মামলা আছে, কি কি আইন আছে, ভিতরে আপনার অতটা জানার দরকার নাই, মূল সারমর্মটা বুঝতে পারলেই যথেষ্ট। এখন দেখেন, দেওয়ানি রিলেটেড আরেক একটা আইন আছে যেটা আপনি বাস্তব প্র্যাকটিসে করতে গেলে প্রতিদিন আপনি সম্মুখীন হবেন, সেটা হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, সংক্ষেপে বলে যে স্যাট অ্যাক্ট 1950। এটার মধ্যে কি আছে? বিশেষত জায়গা জমি রিলেটেড জিনিসগুলোই আছে। তো এই আইনের জাস্ট গুরুত্বপূর্ণ 5-6টা সেকশনে আপনার জানা দরকার, আর কিছু দরকার নাই। এরপরে আরেকটা আছে যে নন এগ্রিকালচারাল টেন্ডেন্সি অ্যাক্ট 1949, যেটা অকৃষি প্রজাস্বত্ব বলে। এটার মধ্যেও শুধু একটা সেকশনে আমাদের যথেষ্ট, অগ্রকয় রিলেটেড। এটা ছাড়া রেজিস্ট্রেশন অ্যাক্ট সম্পর্কে আপনার কোনো যদি ধারণা যদি একটু থাকে ভালো, না থাকলে কিছু করার নাই। সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আপনার কোনো প্রকার ধারণা যদি থাকে ভালো। এটা ছাড়া কোর্ট ফি অ্যাক্ট সম্পর্কে তো আপনার ধারণা থাকতেই হবে, কিছু করার নাই, যে একটা মামলার কিভাবে কোর্ট ফিটা নির্ধারণ হয়, সুট ভ্যালুয়েশনটা কিভাবে হয়, সিভিল কোড অ্যাক্ট কিভাবে হচ্ছে, স্ট্যাম্প অ্যাক্টটা কি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জেনারেল ক্লজেস অ্যাক্ট। এখন আপনারা বলতে পারে যে জেনারেল ক্লজেস অ্যাক্ট বলে একটা আইন আছে, কখনো আপনি শুনছেন কিনা। এখন আপনি যদি শুনেন বলবেন যে আছে, এর মধ্যে আছেটা কি। এটা ছাড়া আরেকটা যেটা হয় যে অগ্রকয় সম্পর্কে আপনারা বলতে পারে যে অগ্রকয় কখনো শুনছেন কিনা। যদি বলেন শুনছে, বলবে যে কয়টা আইন আছে। আপনি বললেন হয়তো 2টা বা 3টা, বলবে যে আইনের বাইরে মুসলিম আইনে করা যায় কিনা, কিছু নিয়ম জানেন কিনা। মানে এইখানে বাস্তবতা আপনার মক্কেলকে কি পরামর্শ দিবেন সেটাই তারা জানতে চায়। এরপরে পারিবারিক আইন রিলেটেড আপনার কোনো ধারণা আছে কিনা, এই যে দেনমোহর, মোহরানা, এগুলা রিলেটেড। এটা ছাড়া আয়কর আইন সম্পর্কে আপনি কোনো কিছু বুঝেন কিনা। এটা ছাড়া ভূমি অপরাধের প্রতিরোধ এবং প্রতিকার আইন এসেছে, সেটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা, থাকলে বলবেন আছে, না থাকলে নাই। অর্পিত সম্পত্তি নিয়ে আপনার কিছু জানা আছে কিনা। মানে মূল কথাটা হচ্ছে এই আইনগুলো আপনার যেহেতু বাস্তব জীবনে লাগবে, যদি আপনার ওই 7টার বাইরে কোনো কিছু জিজ্ঞেস করে এটাই আসবে। যদি আপনার মনে থাকে বলবেন যে জানি, না হলে আপনি জানেন না, এতটুকুই। এখন যদি ক্রিমিনাল সাইটে যান, যেটা আমরা অলরেডি বললাম, যে একটা হচ্ছে নারী এবং শিশু নির্যাতন দমন আইন, এটা তো আপনার কম্পালসারি, জানতেই হবে, কিছু করার নাই। স্পেশাল পাওয়ার অ্যাক্ট জানতেই হবে, কিছু করার নাই, বলতে পারবেন না যে আমি জানি না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, এটাও জানতেই হবে, শিশু আইনটাও জানতেই হবে, সাইবার সুরক্ষা। তার মানে এই 5টা আইন
আপনাকে মনে করে নিতে হবে যে বাই ডিফল্ট আপনার বার কাউন্সিলের শিডিউলভুক্ত। কারণ এগুলা ছাড়া আপনি আদালতে একদিনও যাইতে পারেন নাই, প্র্যাকটিস করতে পারেন নাই। 6 মাস যে আপনি প্র্যাকটিস করছেন, শিক্ষানবিশ ছিলেন, এই আইনগুলো সেখানে ছিল, এটা বাধ্যতামূলক। এখন ওই বাংলাদেশ এবং বিশ্ব থেকে সাধারণ জ্ঞানটা আপনার যতটুকু কমন সেন্স আছে, যদি নিউজ দেখেন, টিভি দেখেন, যে কোন দেশে কিছু যদি বেশি কিছু হয়ে যায়, নর্মালি জিজ্ঞেস করে না, তারপরেও ওই যে কিছু কিছু আছে, আপনি যখন আইনের বিষয় পারবেন বলবে যে সাধারণ জ্ঞান একটু জানা নাকি জিজ্ঞেস করি। তো সেটা চাইলে পড়তে পারেন, না চাইলে আপনি বাদ দিতে পারেন, ওইখানে কোনো আপনার অতটা টেনশন নেওয়ার কারণ নাই। তো আশা করি কিছুটা হইলেও বুঝতে পারছেন।